৩২ বছরের একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মৃত্যু নিয়ে আমরা যে ধরনের তোলপাড় বাংলাদেশে দেখলাম, আমার কাছে মনে হয় একটা আনপ্রেসিডেন্টেড। আমি মনে করি এটা। আ যে ধরনের আউটপুট অফ ইমোশন আপনার অনলাইনে, অফলাইনে হুম, এবং তারপর তাকে তিনি কিছুই না, তার সেরকম কোনো স্ট্যাটাস নাই, তিনি কোনো দলের না। তাকে পাঠানো হলো তার চিকিৎসার জন্য বিদেশে। সরকারি খরচে। তারপর তার মৃত্যুর পর একটা জাতীয় শোক ঘোষণা করা হলো। তাকে দাফন করা হলো খুবই এক্সক্লুসিভ একটা জায়গায়, নজরুল ইসলামের কবরের পাশে। হুম, দুটো বাংলাদেশের প্রধান দুটো পত্রিকায় আগুন গেল। মানে সেই আবেগের একটা ছোঁয়া আমরা দেখলাম। ক্রোধের একটা প্রকাশ আমরা দেখলাম। আ এবং তার জানাজায় যে পরিমাণ মানুষ হয়েছে, এটা অনেকে বলছেন যে জিয়াউর রহমানের মৃত্যুর পর যে ধরনের মানুষ হয়েছিল, আ তারপরে এরকম হয়েছে। এবং সেখানে কে নেই? who's who in the government যারা ছিলেন ৩ বাহিনীর প্রধান, প্রধান উপদেষ্টা, উপদেষ্টারা, সমস্ত বড়, বড় দলের বড়, বড় নেতারা, সবাই, হ্যাঁ? এবং সারা দেশ থেকে মানুষ এসছেন। এখন এই যে একটা যাকে আমি আসলে ১৫ দিন আগেও ঠিকমতো চিনতাম না। আ আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? জি। আম আমি আপনার সাথে পুরো একমত যে এটাকে শুধু বর্ণনা করার জন্যে দুটো শব্দই ব্যবহার করা যায়। অভূতপূর্ব এবং অভাবনীয়। আমাদের ভাবনার বাইরে ছিল এবং অতীতেও এরকম খুব কম দেখা গেছে। সেই অর্থে আরকি। এবং সত্যি কথা বলতে আমি নিজেও খুব হতবাক হয়েছি। মানুষের আবেগ, মানুষের অংশগ্রহণ, আপনার অফলাইন এবং অনলাইনে আপনার যেভাবে তারা পার্টিসিপেট করেছে এটা অকল্পনীয়। কিন্তু আ আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আবার যদি আমরা ঐতিহাসিক বিশ্লেষণে যাই, এরকম ঘটনার কাছাকাছি ঘটনা অতীতে ঘটেছে বাংলাদেশে। যে বাংলাদেশের ইতিহাসের সাথে ৬৯ এ আসাদ মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা কতজন আসাদকে সেই সময় চিনতাম বা চিনতেন যারা সেই সময় রাজনীতিতে ছিলেন। ৯০ এ ডাক্তার মিলন মারা যাওয়ার আগে, নূর হোসেন মারা যাওয়ার আগে তাদের নাম কে জানতো? তো সেই জায়গা থেকে ইতিহাসের এই ধরনের ক্রান্তি লগ্নে একটা সময়ে এই ধরনের চরিত্ররা উঠে আসে। আপনার উপন্যাসের মতো, গল্পের মতো একটা একটা চরিত্র হিসেবে উঠে আসে। সময় তৈরি করে এদেরকে। মানে আমরা যদি ওইভাবে বলি। এবং সেই দিক থেকে আপনার এটা আমরা ওইভাবে ব্যাখ্যা করতে পারি। কিন্তু একই সাথে আপনি যেটা বলেছেন যে জানাজার যে অংশগ্রহণের যে চিত্রগুলো আমরা দেখলাম, হয়তো জিয়াউর রহমানের জানাজার ফুটেজ গুলো এখনো টেলিভিশনের কিছু আছে বা আপনার সংবাদপত্রে কিছু আছে। এই দুটোর তুলনীয় করার কিছু নাই। কিন্তু দুটোই খুব বড় জানাজা হয়েছে বাংলাদেশের ইতিহাসে। হ্যাঁ, আপনার এই জিয়াউর ধরনের রহমান ধরেন একটা বড় নেতা ছিলেন। সে তো সেই তুলনায় কিছুই না, তাই না? কিছুই না, কিছুই না। এবং মানে সেখানে এত লোক আসবে এটা মানে জিয়াউর রহমান একজন রাষ্ট্রপতি থাকা অবস্থায় অ্যাসাসিনেটেড হয়েছেন। তার দল তখন ক্ষমতায়, তার প্রতি মানুষের আবেগ ভালোবাসা সেটা একটা ব্যাখ্যা করা যায়। কিন্তু এই ছেলেটা যে ৩২ বছর বয়স যার আপনার ক্যারিয়ার শুরু হয়েছে পলিটিক্যাল ক্যারিয়ার যদি আমরা বলি যে ঠিক ১ বছর ৪ মাস বা ৬ মাসের মধ্যে মানে সে যে জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে মানে এটা ব্যাখ্যা করতে গেলে আমার মনে হয় যে কয়েকটা বিষয় আমাদেরকে হয়তো মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে যে তার যে নির্দলীয় ক্যারেক্টারটা যে সে কোনো দলকে রিপ্রেজেন্ট করেনি সে একটা সামাজিক আন্দোলন রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনকে ইনকিলাব মঞ্চের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছে সেজন্য তাকে ওন করতে পেরেছে সবাই আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে লক্ষ লক্ষ মানুষ জানাজায় এসছে তাদের মধ্যে আপনি দেখবেন যে বিএনপির ভোটার আছে তাদের মধ্যে দেখবেন যে জামাতের ভোটার আছে ইসলামিকদের অন্যান্যদের ভোটার আছে হয়তো এনসি ভোটার আছে তারা কেউ এবং এটা তাকে একটা বড় শক্তি দিয়েছে এবং আমরা যেটা আগস্টেও দেখেছি যে বাংলাদেশে নির্দলীয় হওয়ার একটা বেনিফিট আছে অনেক চ্যালেঞ্জ আছে যখন আপনি নির্দলীয় ব্যানারে আন্দোলনে যান অনেক বেশি সফল হয় এটা তাকে একটা জায়গা দিয়েছে দ্বিতীয়টা যেটা হয়েছে তার একটা ব্যক্তিগত সৎ ইমেজ তৈরি হয়েছে সে একটা মানে আপনার ২৪শে গণঅভ্যুত্থানের আপনার এনসিপি বা অন্যান্যদের ক্ষেত্রে যেটা একটা আলোচনা ছিল যে তারা কি চায় না সেটা তারা পরিষ্কার করতে পেরেছিল তারা শেখ হাসিনার ফ্যাসিজম চায় না কি চায় সেটা মানুষ জানেনি কিন্তু হাদি কিন্তু একটা ইনসাফের বাংলাদেশ কেমন হবে কি ধরনের বাংলাদেশ হলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে কি ধরনের রাজনীতি প্রশাসন সংস্কৃতি হওয়া দরকার এটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিল তো একটা গঠনমূলক একটা জায়গা তাকে আমার ধারণা যে অনেককে আকৃষ্ট করেছে তৃতীয় কারণ আমি যেটা বলবো
খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আমাদের 55 বছরের ইতিহাসে একজন মানুষ উঠে এসছে একদম ধরেন যে একটা ইসলামিক ঘরানা থেকে, একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, বাবার যে পরিচয়, ভাইদের যে পরিচয়, এবং সেইটা একটা বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটেছে যে আমাদের প্রথম একটা ন্যাশনাল আইকন, একটা জাতীয় বীর হিসাবে একজন উঠে এসছেন যে সোকল কোল্ড আনকোট সেকুলার ব্যাকগ্রাউন্ডের না, এবং সে অনেক মানুষকে রিচ করতে পারে তার শ্রেণীর অবস্থান থেকে। সে একজন রিক্সাওয়ালাকে যত সহজে রিচ করতে পারে, তার অন্যান্য জায়গায়, এবং তার কমিউনিকেশন স্কিল অসাধারণ। মানে আমি অসাধারণ। এই জিনিসটা আমি সবসময় দেখেছি, আমি বোঝার চেষ্টা করছিলাম গত কয়েকদিন ধরে যে কেন, মানে ব্যাপারটা কি আর কি, ফেনোমেনাটা কি আর কি। আমি দেখলাম যে সে যা বলছে সেই তার বলার সাথে হয়তো মানে অনেকে একমত হবেন না তার রাজনৈতিক চিন্তাধারা বা তার যে ধারণা, কিন্তু তিনি যে কথাটা বলছেন এত গুছিয়ে বলছেন এবং যে ভাষায় বলছেন সেটা তার যারা কনস্টিটিউয়েন্টস, তার যারা অডিয়েন্স খুব পরিষ্কারভাবে সেটা বুঝতে পারছে। এবং যে বড় বড় নেতারা যেটা মানে যে গুণাগুণ থাকে আর কি, যে খুব ক্লিয়ার একটা মেসেজ, ক্ল্যারিটি ইন দ্য মেসেজ আর কি, সেটা কি একটা কারণ তার জনপ্রিয়তার একটা? অবশ্যই আপনি যদি দেখেন, আমি সময়কালটাকে বোঝার চেষ্টা করছিলাম। 12 তারিখে উনি গুলিবিদ্ধ হলেন, আপনার 15 তারিখে ওনাকে সিঙ্গাপুরে পাঠানো হলো, 18 তারিখে মারা গেলেন, 20 তারিখে জানা যায়। আপনি এই 12 থেকে 20-এর মধ্যে দেখবেন যে এই লক্ষ লক্ষ লোক তাকে রিড করেছে, তাকে শুনেছে সোশ্যাল মিডিয়াতে। এর আগে যতজন শুনেছে তার চেয়ে অনেক বহুগুণ মানুষ। এবং বিকজ যে তার আগে তো ওনাকে আমরা ওই অর্থে, আপনি যদি যেটা আমরা বলছিলাম 12 তারিখের আগ পর্যন্ত, এবং যখন শুনেছে তার এই মেসেজগুলো এত ক্লিয়ার ছিল, এবং সেখানে একটা বড় জায়গা ছিল ভারতের আগ্রাসন বিরোধী একটা অবস্থান উনি বড় বড় নিয়েছেন। উনি দুর্নীতির বিরুদ্ধে একটা বড় বড় অবস্থান নিয়েছেন, একটা তরুণদের একটা একটা সাংস্কৃতিক আন্দোলনের কথা বলেছেন, এবং এত অসাধারণ মানে শব্দ চয়নের জায়গা থেকে, বডি ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে। এবং আমি গত কয়েকদিন ধরে আপনার সোশ্যাল মিডিয়াতে, টিকটকে, বিভিন্ন জায়গায় এগুলো দেখার চেষ্টা করেছি। আমার মনে হয় যে এটা একটা গবেষণা করার মতো বিষয়, যে একটা 32 বছরের ছেলে এত সহজে কিভাবে মানুষকে কানেক্ট করতে পেরেছে, যেটা খুব বড় মহান রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে শুধুমাত্র থাকে। আমরা দেখেছি। আমার এখন বারবার মনে হচ্ছে যে বড় একটা নেতা হওয়ার গুণাগুণ ছিল হয়তো তার ভিতরে। কি মনে হয়? অবশ্যই, অবশ্যই। আমি তো মনে করি যে ধরেন আজ থেকে আমরা যদি ধরে নেই আর কি, মানে একটা মামদানি হওয়ার মতো একটা নিউট্রাল ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে হয়তো অভ্যুদয় হতে পারতো আর কি, কিন্তু সেটা যেটা হয়নি। কিন্তু আমার ধারণা তার চেয়ে বড় ইম্প্যাক্ট উনি ফেলবেন। ওনাকে দিয়ে আপনার এই জানাজা পরবর্তী আমরা যেভাবে বাংলাদেশে এক ধরনের তরুণদের ভারতের আগ্রাসন বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করতে দেখছি। এটার মধ্যে ভালো মন্দ, খারাপ, ঠিক, ভুল, স্ট্র্যাটেজি নানা কিছু আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা একত্রিত হচ্ছেন একটা নির্দিষ্ট জায়গা থেকে। এটা যে আপনার শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনের শুধু রিফ্লেক্টেড হয়েছে তা না, সেটা রিফ্লেকশন আপনার আমরা এখন জাতীয় রাজনীতির মধ্যে দেখতে পাচ্ছি, এবং এই রাজনীতিটা একটা প্রধান রাজনীতি হয়ে উঠবে যে দলই রাজনীতি করতে চায়। এবং সেই জায়গায় উনি আবার জিয়াউর রহমানকে টেনেছেন। আপনি দেখবেন যে ওনার বহু বক্তৃতায় উনি বলছেন যে জিয়াউর রহমানের রাজনীতিটাকে আমাদের ফেরত আনতে হবে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে তার লেখাপড়া, তার জানা বোঝা এবং কমিউনিকেশন স্কিল, এটা মানুষকে অসাধারণ ভাবে আকৃষ্ট করেছে, এবং শ্রেণী নির্বিশেষে বাংলাদেশের যে কোনো পর্যায়ের মানুষরা। তিনি তার বক্তব্যগুলো আমি বোঝার চেষ্টা করি, সেন্ট্রাল পয়েন্টগুলো কি ছিল। একটা হচ্ছে তিনি প্রচন্ড রকমের হাসিনা বিরোধী কথাবার্তা বলতেন। আরেকটা হচ্ছে যে ভারতের মানে ওনার মানে বক্তব্য মতো সেটা হচ্ছে যে ভারত একটা মানে সম্প্রসারণবাদী একটা যে তাদের ট্রেড তার মতে আর কি, এবং তারা বাংলাদেশের রাজনীতিতে যেভাবে মাথা গলাচ্ছে এইটাকে তিনি সাংঘাতিক রকম এবং কোনো রাগঢাক না রেখেই কথা বলছিলেন, খুব স্পষ্ট ভাষায় আর কি। এবং এই জিনিসটা কি আপনি কি মনে করেন যে তিনি তার যে কথাবার্তাগুলো রেজোনেট করেছে মানে বিশাল সংখ্যক মানুষের ভিতরে, তার এই বক্তব্যগুলো, মানে একটা তো তার স্টাইল, হ্যাঁ তার স্টাইল, কমিউনিকেশন স্কিল, আর একটা হচ্ছে বক্তব্য, এই বক্তব্যগুলো কি খুব বেশি রেজোনেট করেছে? এবং তা যদি করে থাকে এই বক্তব্যগুলো রেজোনেট, তাহলে কি বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ভেতরে ভেতরে, যেটা আমরা জানি না? আমি তো তাই মনে করি যে আপনি যদি দেখেন যে এত অসংখ্য মানুষের তার প্রতি আবেগ, উৎসাহ, আগ্রহের একটা বড় কারণ হচ্ছে তার যে রাজনৈতিক বয়ানটা বা ন্যারেটিভটা উনি তৈরি করেছেন, যে বাংলাদেশের বহির সম্পর্কের দিক থেকে একটা প্রধান সমস্যা হচ্ছে ভারতের আগ্রাসন,
সেটা শুধুমাত্র শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ওখানে অবস্থান নিচ্ছেন অথবা ওখান থেকে হুমকি দিচ্ছেন, শুধু সেটা না, ভারতের বাংলাদেশ নীতি, বাংলাদেশের বর্ডারের পরিস্থিতি, আমাদের নদীর পানি, সবকিছুকে উনি একটা জায়গায় নিয়ে এসেছেন এবং সেখানে লিঙ্ক করছে। আমি অবাক হয়েছে যে মহিলারা লিঙ্ক করছেন, যে তার সাথে আপনি দেখবেন যে তার এই বক্তব্যের সাথে শুধু যে একটা শিক্ষিত তরুণ বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণ মহিলারা, ঘরের গৃহিণীরা তার জন্য যেভাবে রাস্তায় এসছেন, যেভাবে কথা বলেছেন, ডেফিনেটলি শুধু স্টাইল, তার কন্টেন্ট অফ দা পলিটিক্স, যে পলিটিক্সটা উনি করতে চেয়েছেন নির্দলীয় একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে, সেটা মানুষকে টেনেছে এবং লিঙ্ক করেছে। এবং সেখান থেকে আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় পরিবর্তন হয়েছে। আমরা অনেক সময় যারা বিশ্ববিদ্যালয়গুলোতে আছি, রাজনীতির মাঠে যারা আছেন, অনেক সময় বুঝতে পারছেন সম্ভবত এটা একটা পরিবর্তিত বাংলাদেশে, যেখানে তরুণ জেনারেশনের রাজনীতিতে এই বয়ানগুলো না থাকলে ভবিষ্যতে যেই রাজনীতি করুন, কেউ সংস্কৃতি চর্চা করুন, কেউ ব্যবসা বাণিজ্য করুন, যে কোনো জায়গাতে এইটা একটা বড় প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। জি, আপনাকে ধন্যবাদ।